জিনিসটা জানি যে আমাদের বর্তমান সরকার তারেক রহমানকে ইন্ডিয়ায় কয়েকবার সফরের জন্য যাওয়ার কথা বলা হয়েছিল, ইনভাইট করা হয়েছে, বাট সে সেখানে না যেয়ে সে সর্বপ্রথম যে সফরে গেছে সেটা হচ্ছে মালয়েশিয়া, দেন গেছে হচ্ছে চীনে। তো এই জিনিসটা এটা মনে হয় ইন্ডিয়ার ভালো লাগে নাই, সো এটা তো বোঝাই যায়। তো ইন্ডিয়া হঠাৎ করে হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা সচল করার জন্য ইন্ডিয়ান ভিসাটা ওপেন করে দিছে। মোটামুটি 2 বছর পরে ইন্ডিয়ান ভিসাটা আবার চালু করা হয়েছে। যাদের যাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছিল ইন্ডিয়ার সাথে, তারা আবার নতুন করে শুরু করতে পারবে। ইন্ডিয়ালাদেরও বাংলাদেশের সাথে বিজনেস বন্ধ হয়ে গেছিল, এই কারণে সেই জায়গাটা ঠিক হবে। আমার পরিচিত অনেক মানুষের বিজনেস বন্ধ হয়ে গেছে। তারপরেও কি আমাদের দেশের মানুষ কি না খেয়ে মরতেছে বিজনেস না করতে পেরে? কেউ কিছু না কিছু বের করেই নিছে। যেমন আমাদের দেশের জনসংখ্যা, তেমন অনেক কাজও আছে, শুধু খুঁজে বের করে নিতে হবে, এইটাই। বুঝতেছিল যে ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দিয়ে বাংলাদেশকে অচল করে দিতে চাচ্ছিল, বাট দেখতেছে যে না, বাংলাদেশের কিছুই যায় আসে না। দেশ তো আরো নিজের মতো করে ভালোই উন্নতি করতেছে, বিভিন্ন দেশের সাথে হাত মিলাচ্ছে। যেসব দেশের সাথে ইন্ডিয়ার শত্রুতা, সেসব দেশের সাথেও বাংলাদেশের গুড রিলেশন হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে ইন্ডিয়া ব্যাপারটা নিতে পারতেছে না। সবের পুরো ক্রেডিটটাই হচ্ছে আমাদের বর্তমান সরকার তারেক রহমানের। কারো কাছে মাথা নত না করে কিভাবে কাজ আদায় করে নিতে হয়, এটা আসলে তার কাছ থেকে শেখা উচিত। তো এই জন্য চাচ্ছে যে এখন বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা আবার ঠিক হোক ধীরে ধীরে। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও সেটাই চাই। আমরা চাই না কোনো দেশের সাথে আমাদের রেষারেষি থাকুক। আমরা চাই আমাদের সবার সাথে সম্পর্কটা ভালোই থাকুক। প্রত্যেকটা কান্ট্রির সাথে কারোর সাথে কোনো বাঝাবাঝি করা যাবে না। আমাদের বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, সো আমাদের বাংলাদেশের মানুষের মনও অনেক ভালো। আমরা অনেক বেশি ইমোশনাল। হতে পারে আমাদের দেশে অনেক বেশি ক্রাইম হয়, কারণ আমাদের ছোট একটা দেশে প্রচুর জনগণ। তো এক একজন এক এক দিকে যাবে, এক এক রকমের কাজ করবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। এখানে ল, আইন, এই জিনিসগুলো আমাদের দেশের মানুষকে মানানো এতটা সহজ না, কারণ অনেক বেশি মানুষ, আপনাদেরকে বুঝাইতেও পারবেন না। তারপরেও ধীরে ধীরে সবকিছু সচল হচ্ছে, সহজ হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো ভিসা ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে থাকা, এটাকে ভুল বলে না। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে আমি ইমির পাশে দাঁড়িয়ে ভুল করেছি, আমাকে নিয়ে লিখছেন, আমাকে ট্যাগ করছেন, আমাকে ইনবক্স করছেন, আমাকে ফোন করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই দিন 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে ইমিকে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে দেয়, যেটা অন্যায় ছিল। 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে ইমির জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো, নারী পুরুষ দল মত নির্বিশেষে, এবং তাকে যদি রাষ্ট্রবিরোধী মামলা দেয়া হতো, আমি কথা বলতাম। আমি আমার নৈতিকতার জায়গা থেকে, ন্যায়বোধের জায়গা থেকে আমি সেদিন দাঁড়িয়েছিলাম, এবং শুধু দাঁড়ায়নি, ইমিকে জেল থেকে ছাড়ানো অবধি আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমি সর্বোচ্চ করেছি। শুধু আমি একা করিনি, আমার বন্ধুরাও করেছে। আমার অনেক বন্ধু যারা আমার দ্বারা বায়াসড হয়ে ইমির পক্ষে কথা বলেছে, পোস্ট করেছে, লিখেছে, লাইভ করেছে, প্রতিবাদ করেছে। এটা কোনো ভুল ছিল না। আমরা ন্যায়ের পক্ষে কথা বলেছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা আশাহত হচ্ছি। আজকে ইমি যা কিছু বলছে, যা কিছু করছে, তার এই অ্যাক্টিভিস্ট সম্পর্কে আমরা জানি না। সে এখন এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিসগুলো করতেছে, আমার সঙ্গে আলাপ করে করছে না, সে তার মতো করে করছে। এটা তার নৈতিকতা, এটা তার আদর্শ। এই রাজনীতি তিনি বিলং করে বা এই রাজনীতি তিনি বিশ্বাস করে, এটা তার একান্ত ব্যাপার। ইমির সঙ্গে আমার কারাগার থেকে বের হওয়ার পর একবার কথা হয়েছে, এরপরে আজ পর্যন্ত কথা হয়নি। আমি জানি না, তার কোনো দায়িত্ব আমার নয়। ইমির জায়গায় যে কেউ থাকলে, তার সাথে যদি অন্যায় হয়, আমি নীলা ইসরাফিল কথা বলবো, এবং আমার বন্ধুরাও কথা বলবে, আমার সহযোদ্ধারাও কথা বলবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে ডিসঅ্যাপয়েন্ট ফিল করছি, উইচ ইজ ট্রু। আপনাদেরকে বলবো, কোনো প্রোপাগান্ডা, কোনো গুজব, এই সমস্ত কিছু থেকে দূরে থাকেন। দেশকে হস্টাইল করার জন্য একটা দুইটা দল না, কয়েকটা দল মিলে মিশে একাকার হয়ে আছে। দেশটাকে হস্টাইল করতে চায়, মিথ্যা ছড়াতে চায়, গুজব ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে চায়, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এই সমস্ত মানুষগুলোকে নোট করেন, তাদেরকে এক্সপোজ করেন, এবং তাদের যে সমস্ত বয়ান, সেই সমস্ত বয়ান থেকে দূরে থাকেন। বাংলাদেশকে শান্তময় রাখার জন্য যা যা করণীয় সেটা করেন। বাংলাদেশকে অশান্ত করার জন্য অনেকগুলো মানুষ উঠে পড়ে লেগেছে, সেই জায়গা থেকে বিরত থাকুন। এই সমস্ত মানুষগুলো থেকে বিরত থাকুন। চিলে কান নিয়ে গেছে, কানের হাত না দিয়ে চিলের পিছনে ছুঁইটেন না। তথ্য প্রমাণ সব কিছু জানা বোঝার পরে, আইন আদালত হওয়ার পরে সেটা নিয়ে কথা বলেন। হুটহাট করে কিছু বললেন না, দেশের মধ্যে অশান্তি ক্রিয়েট করেন না। আর ইমিকে আমি বলবো, তুমি যা পোস্ট করো,
সেই পোস্ট করার আগে একটা পোস্ট করো যে আমি তোমার এই মুহূর্তে তুমি যা কিছু করছো আমি তোমার সাথে সম্পৃক্ত নই। হ্যাঁ, তোমার সঙ্গে যদি আবারও কোনো অন্যায় হয়, তোমাকে যদি অন্যায়ভাবে আবারও কারাগারে নেওয়া হয়, বা যে কোনো ধরনের অন্যায় হলে আমি নীলা ইসরাফিল কথা দিচ্ছি আমাকে পাশে পাবা, আমি থাকবো। সেটা তুমি যেই দলের হও, যেই মতের হও, আই ডোন্ট কেয়ার। অ্যাজ এ হিউম্যান, একজন বাংলাদেশী নাগরিক হিসাবে, একজন নারী হিসাবে, তোমার সাথে যদি কোনো অন্যায় হয় আমি পাশে থাকবো। কিন্তু আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সরকারি দলীয় লোক একজন সংসদ সদস্য লক্ষ্মীপুর 1 আসনের শাহাদাত হোসেন সেলিম সাহেব একটি মন্তব্য করেছেন যে বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথি সংখ্যা যদি 100 জনের উপর হয় তাহলে জনপ্রতি 1000 টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে, এরকম একটা মন্তব্য করেছেন। তাতে জনগণ এটি হাসির খোরাক বানানোর জন্য বিভিন্ন মন্তব্য করছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন বা আপনার চিন্তা ভাবনা কি? আজকে এই সংসদ সদস্য বলেছেন, আগামীতে মাননীয় আরেকজন সংসদ সদস্য বলবেন জানাজা যারা পড়বে এখানে একটা নির্দিষ্ট কর দিতে হবে কম বেশি মানুষ হলে, এবং মানুষের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কর দিতে হবে, এবং আপনার মানুষের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কর দিতে হবে। মানুষের যদি কোনো 40 অনুষ্ঠান হয় সেখানে একটা নির্দিষ্ট আকারে একটা ট্যাক্স দিতে হবে। এই বিষয়গুলো জনগণ কিভাবে এটা সহ্য করবে বা জনগণ কতটুকু মেনে নেবে? তো মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ সবাইকে। সবাই লাইভটা শেয়ার দিবেন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়। ধন্যবাদ সবাই। ভূমিকম্প এমন একটা জিনিস, ভূমিকম্প আইলে রাজার রাজ্য কিন্তু গুড়াই যায়, একদম শেষ হয়ে যায়। মানে রাজার রাজ্য একদম গুড়িয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সো চারিদিকে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, এবং বাংলাদেশেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি, বিশেষ করে ঢাকা শহর। এই ঢাকা শহরে মানে ভূমিকম্প হইলে ঢাকা শহরের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আল্লাহ মাফ করুক, আল্লাহ করে হেফাজত করুক। কিন্তু কিছু কিছু মানুষের অহংকার, আত্মহংকার দেখলে এমন মনে হয় যে হাতে অট্টালিকার প্রাসাদ আল্লাহ তালা সারা জীবন রাখি দিব। মানুষের অহংকার বোধ থেকে মনে হয় আল্লাহ তালা গজব নাজিল করে দেয়। তো কিছু কিছু মানুষ মনে করে কি তাদের আজকের যে রাজপ্রাসাদ আছে, যে গর্ব করার মতো বিষয়গুলো আছে, এগুলো আজীবন থাকি যাব। ক্ষমতা এবং অর্থ করি মানুষের আসলে সারা জীবন থাকি যায়। মৃত্যুর পরেও কি মানুষ সেটা ভোগ করতে পারে? আমার বোধগম্য নয়, আমার জানা নেই। তবে 9 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, চিন্তা করতেছেন ঢাকা শহরের অধিকাংশ অট্টালিকা এবং প্রাসাদ মাটির নিচে গুড়াই যাব। শুধুমাত্র ওই অট্টালিকার প্রাসাদগুলো গুড়াই যাব না, ওই বিল্ডিং এ থাকা প্রত্যেকটা মানুষই একবারে মাটির সাথে মিশে যাব। আল্লাহ মাফ করুক, এরকম দুঃখ দুর্দশা আল্লাহ করে না দেখ। আল্লাহ সবাই নেক হাত দান করুক। কিন্তু মানুষের আত্মহংকারের কারণে অনেক সময় অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। মানুষের এত অহংকার ভিতরে, মানুষের মনের মধ্যে এত অহংকার, আল্লাহ তাআলা বলছে তার যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ মানুষের আজকাল এত দাম্ভিকতা, সম্পদের টাকা পয়সার এত দাম্ভিকতা, 9 মাত্রার একটা ভূমিকম্প আইলে এসব দাম্ভিকতা, এসব উঁচু উঁচু স্তরের বিল্ডিং